আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি, শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। দ্রুত সংস্কার করে নির্বাচনেই দেশের মঙ্গল, জাতিসংঘ মহাসচিবকে জানালো বিএনপি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছে এনসিপি। জুলাই অভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূর্ণতা পেয়েছে বললেন আন্দোলনকারীরা। ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে লড়াই দীর্ঘমেয়াদী করার তাগিদ। আওয়ামী জাহিলিয়াত যেন ফিরে না আসে, এটাই জনগণের প্রত্যাশা বললেন জামায়াতের আমির। নির্বাচনের বিষয় স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ সহ নানা কর্মসূচি। এক সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন ও প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার গুণগত উন্নয়ন সহ জনগণের আশা পূরণে জাতিসংঘ পাশে থাকবে। বাংলাদেশে সফরের শেষ সময়ে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির 50 বছর উদযাপন এবং রমজান সংহতি সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত করতে চাই, জাতিসংঘ বাংলাদেশের শান্তি ও আস্থা ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় সহযোগী হতে প্রস্তুত। টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ আমাদের সহযোগী মনে করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে স্থিতিশীল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা, যেন সেখানে সহিংসতা বন্ধ হয় এবং রাজনৈতিক বন্দোবস্ত ফিরে আসে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশকে সাধুবাদ জানালেও জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দেন, বাংলাদেশের এই সৌজন্য আজীবনের জন্য ধরে নেয়ার কারণ নেই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া হলেই দেশের মঙ্গল। এই বিষয়টি মহাসচিবকে তারা বলেছেন। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাহুল রায় রিপোর্ট। বাংলাদেশে 4 দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো জানিয়েছে, সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে মতামত তুলে ধরেছেন তারা। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া,
সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ সেটাই মানে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলাপ করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি, গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি, আর সামনের যেই জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশেরকে নানাভাবে সহযোগিতা করেছে। জাতিসংঘের যে সেক্রেটারি তিনি এটাই বলেছেন যে বাংলাদেশে যাতে আমরা নিজেরাই একটা ঐক্যমতে আসতে পারি, আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তাহলে তারা তাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা। আপনার কাছে কি মনে হয়? টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী এবং ওনাকে আমরা জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে 4 দিনের সফর শেষ হবে রোববার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে পাশে থাকবে জাতিসংঘ, আবারও এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি। বাংলাদেশ সফরের তৃতীয় দিন ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথার রিপোর্ট। সফরের তৃতীয় দিন সকালে জাতিসংঘের স্থানীয় অফিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি এর আঞ্চলিক অফিসগুলো। If we want to have effective coordination, there are two things that are extremely important. One is common premises. So now we have 12 agencies here in this building, which facilitates the coordination among all of them. And this is the policy we are trying to pursue everywhere in the world. সে সময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টায়। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. পরে রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে যান অ্যান্টনিও গুতেরেস। সেখানে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মহাসচিব। নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি। দুপুরে জাতীয় ঐক্যমত কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন অ্যান্টনিও গুতেরেস। তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জুলাই অভ্যুত্থান পরিপূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা বলেছেন, ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জুলাই আন্দোলনের লড়াইকে দীর্ঘমেয়াদী করতে হবে। জাকিয়া আক্তার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে এক নিবিড় অংশগ্রহণকারীর স্মৃতিকথা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। বইটিতে উঠে এসেছে অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক সেই সময়ের বহু অজানা কথা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা জুলাই নিয়ে মিথ্যাচার করেন তারাই জুলাইয়ের শত্রু। আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার, নানাবিধ সাধারণ মানুষ, নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে। সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। গত 5-6 বছর ধরেই আমরা একটা গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময়। এই সরকারের
হাসিনা সরকারের পতন একদিন ঘটবে, এটা আমাদের একটা কামনা ছিল সবসময়। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারী নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাই শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িয়ে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশে যেন ফ্যাসিবাদের ঠাঁই না হয়, তাই এই আন্দোলন দীর্ঘমেয়াদী। আপনাদের এই লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, সার্কাসে নিয়ে আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণঅভ্যুত্থানকে পড়তে, লিখতে এবং জানতে পারবে। প্রথমা প্রকাশনী থেকে বের হওয়া বইটি আগামীতে যারা জুলাই আন্দোলন নিয়ে লিখতে চান তাদের উপকারে আসবে বলেও জানান বক্তারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী জাহেলিয়াত যেন আর ফিরে না আসে, জনগণ এটাই প্রত্যাশা করে। গত 15 বছরে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যৌক্তিক সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের বিষয় স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান জামায়াত আমির। আক্তার হোসেনের রিপোর্ট। রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন। যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকীও। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের উপর চলা জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন জামায়াতের আমির। বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায় আছে, গুলির মুখেও তারা দেশ ছেড়ে পালায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন, আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। এ সময় কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান ডাক্তার শফিকুর রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মাগুরার শিশুসহ সব ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জুলাই আগস্ট হত্যাকাণ্ড, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মব জাস্টিস, সাগর রুনি হত্যাকাণ্ড এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিচার সহ 7 দফা দাবি জানান তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। শাকির আদনানের রিপোর্ট। সারা দেশে একের পর এক ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের এই সমাবেশ। অংশ নেন ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, উদীচী, শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আছিয়ার মৃত্যুতে সারা দেশ শোকাহত, কিন্তু আছিয়ার মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। একটি বিশেষ মহল, একটি সাম্প্রদায়িক মহল, একটি মৌলবাদী গোষ্ঠী এই আমাদের মা বোনদেরকে আজকে তাদের পোশাক দিয়ে তাদেরকে কটূক্তি করছে এবং তাদেরকে গৃহবন্দী করতে চায়, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়। তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। অপরাধীদের বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। নারীর পথ চলাকে সহজ করা এবং নারীর উপর যত ধরনের বৈষম্য আছে সেই সামাজিক বৈষম্যকে বিলোপ করা, শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে বিলোপ করা, এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু নারীরা সেদিন পথে নেমেছিল। আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয়, আগামী দিনে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। আগামীতে আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে। সমাবেশ শেষে গণমিছিল কর্মসূচি করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ইউনিয়ন কেন্দ্রের
শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। গণপরিবহনে নারীর সুরক্ষায় চালু হলো হেল্প নামে একটি নতুন অ্যাপ। প্রথম পর্যায়ে এই সেবা পাবেন রাজধানী সায়েদাবাদ থেকে বসিলা রুটে চলাচলকারী নারীরা। অ্যাপে যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করলে ব্যবহারকারী ঘটনাস্থল থেকে 1 কিলোমিটারের ঢাকা সংশ্লিষ্ট থানার জরুরি সহায়তা পাবেন। ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, এই অ্যাপে করা অভিযোগ যৌন নিগ্রহের ঘটনায় FIR হিসেবে গণ্য করা যেতে পারে। জান্নাতুল বাকি কেকার রিপোর্ট। গণপরিবহনে নারীর সুরক্ষায় হেল্প অ্যাপ উদ্বোধন উপলক্ষে রাজধানীতে আনুষ্ঠানিকতা। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারীদের যৌন নিগ্রহ থেকে সুরক্ষায় এই অ্যাপ ভিত্তিক পরিষেবা হেল্পের কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্টরা। 999 আমি কল দিতে পারবো, অথবা পাইলট প্রকল্প হিসেবে প্রথম পর্যায়ে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। হেল্প অ্যাপে যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করলে GPS ট্র্যাকিং এর মাধ্যমে নারীর অবস্থান জেনে দ্রুত সহায়তার নিশ্চয়তার কথা জানান সংশ্লিষ্টরা। আপনার একটা রুটে না করে আরো যে যত রুট আছে, অনেকগুলো রুট আছে, আপনারা সবগুলো রুটে করার ব্যবস্থা করেন। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যত ধরনের সাহায্য লাগে আমরা করব। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা ও নারীদের যৌন নিগ্রহের ঘটনায় উদ্বেগ জানিয়ে মহিলা পরিষদের প্রতিনিধি বলছেন, নারীর প্রতি যৌন নিগ্রহ শুধু নারী নয়, রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। পুরো দেশ, রাষ্ট্র, সবাই দূষিত হয়। কাজে এই যে ভাবমূর্তিটা সমাজের, রাষ্ট্রের, সমাজের প্রকাশিত হয়, সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই রাষ্ট্র সমাজকে কাজ করতে হয়। আমাদের অ্যাপসের মাধ্যমে থানায় ইনফরমেশনটা যা মাত্র এটা FIR হিসেবে গণ্য হবে। এটা অনেক বড় একটা আমাদের জন্য, আমি বলবো যে অনেক বড় ধরনের একটা হেল্প হবে। সংশ্লিষ্টরা বলছেন, হেল্প অ্যাপটি সরকারের ইমার্জেন্সি হেল্পলাইন 999, নিকটবর্তী থানা, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার OCC এবং নারী নির্যাতন প্রতিরোধ সেলকে সংযুক্ত করবে। জান্নাতুল বাকি কেকা, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনা নদী বাঁচাতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষার উপর জোর দিয়েছেন বক্তারা। তরুণদের আরো বেশি সম্পৃক্ত করতে পারলে নদী রক্ষার প্রচেষ্টা সফল হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন তারা। আলিমাল রাজের রিপোর্ট। আবহমান বাংলার কৃষি, অর্থনীতি, সামাজিক অবস্থা ও সংস্কৃতি এবং জীবনাচরের সঙ্গে মিশে আছে নদী। জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ কমে যাওয়া এবং দূষণ দখলের বিপরীতে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অব্যবস্থার পাশাপাশি লোভ এবং লাভের চক্রে নদীমাতৃক বাংলাদেশের নদী এখন আবদ্ধ হয়ে গেছে নদীতে। নদী বাঁচাতে তরুণ প্রজন্মকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে রাজধানীর পর্যটন কর্পোরেশনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আয়োজন। এই নদীর জন্য কাজটা কেমন ভাবে করতে হবে, যেটা আমার রক্তের অর্থাৎ ধমনীর কাজ করছি আমি। আমার রক্ত যদি সঞ্চালিত হয়, আমি যেমন ভালো থাকবো, আমার দেশ ভালো থাকবে এই নদীগুলো সুন্দর সঞ্চালনের মাধ্যমে। তরুণদের মাঝে নদী ভাবনাটাকে জাগ্রত করার জন্য, তরুণদের মাঝে যে নদীর যে ঔনারশিপ সেটা যেন চলে যায়, সেইটা মানে তাদের পুঞ্জীবিত শক্তিকে জাগানোর জন্য আমরা এই আয়োজনটা করি। সারা বাংলাদেশের পরিবেশের চিত্র যদি দেখি, ঠিক একইভাবে যদি আন্তর্জাতিক মানে বিবেচনা করা হয়, সেখানেও খুব একটা ভালো অবস্থান আমরা থাকবো না। নৌপথের বর্তমান দৈর্ঘ্য তো BIWT এর দাবি মতে একরকম, বাস্তব ক্ষেত্রে যারা পরিচালনা করে তাদের দাবি আর একরকম। এরকম নানান ধরনের একটা আপনার অস্বচ্ছতা কিন্তু এর মধ্যে আছে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে দূষিত হচ্ছে নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র, হুমকিতে পড়ছে পুরো সভ্যতা। পলিথিন ব্যবহার যে একটা বিস্তার হয়েছে, সেটা থেকে শুধু আমি বলবো যে শুধু রোগ না, আমাদের খাবার, কৃষি সবকিছুর মধ্যে একটা বড় ধরনের ধাক্কা এসেছে। সুতরাং চিন্তা করতে হবে আসলে এই নদীর সুস্থতা কিভাবে রক্ষা করা যায়। যখনই আমরা রিভারকে সামনে রেখেই আমাদের সমস্ত পরিকল্পনা করব, সেই পরিকল্পনাটাই হবে টেকসই, সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা যে ডিসিশনটা নেন না কেন একটু ভেবে চিন্তে নেন। যেহেতু আমরা বলছি যে নদীর একটা সত্তা, জীবন্ত সত্তা, তো এই জীবন্ত সত্তাকে মেরে ফেলার অধিকার আসলে আমাদের নেই। We'll really commit
to the actions to revive our rivers. So I'm looking forward to this kind of initiatives. Ashun আমরা সবাই নদী রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই। নদী সহ সব ধরনের দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশব্যাপী জাগরণ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। স্রোতময় নদীগুলো এখন যেভাবে কলুষিত হয়ে গেছে, বোঝা যায় নদীগুলো যে অবস্থা, সেটাও কিন্তু সুখকর কোনো অবস্থা নয়। আলোচনা এবং আলোচনার পরে এটা নিয়ে কাজ করা, এই দুটোই কিন্তু করতে হবে এবং যত বেশি সবাইকে এর সাথে সম্পৃক্ত করতে পারবো, তখনই কিন্তু এর থেকে একটা ভালো ফল পাওয়া যাবে। আজকে ইটভাটার থেকে 53 থেকে 55% বায়ু দূষণ হচ্ছে। তার পাশাপাশি অযোগ্য যানবাহন যেগুলো চলছে রাস্তায়, শুধু যে আমরা সজাগ করব সবাইকে তাই নয়, আমরা কিন্তু বাধাও দিতে হবে আমাদের যারা এই দূষণ করছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটি কথা, এই নদী আমাদের প্রাণ, এই নদীকে বাঁচাতে হবে এবং এই নদীকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে সবার। পরে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক M&J, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। প্রিয় দর্শক, আই স্পোর্টসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাহুল রায়। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তি শৃঙ্খলার একটি সুন্দর পরিবেশই জনগণের প্রত্যাশা, কিন্তু পরাজিত ফ্যাসিবাদ সরকার বিদেশে বসে নানা রকম ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। রাজধানীতে সাংবাদিকদের সম্মানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত শেখ হাসিনা সরকার 15 বছরে দেশকে ধ্বংস করে গেছে, তা মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের। সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয়, তার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চলছে, মিছিলা চলছে। যেমন কেউ কেউ মিছিলা দেখাচ্ছেন যে সংস্কার সাধন করে তারপরে নির্বাচন হবে। সংস্কার চলমান পদ্ধতি কোন সরকারের একার পক্ষে বা একটা সীমিত সময়ের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না। 8 মাস প্রায় সরকারের রয়েছে, এখন পর্যন্ত সংস্কারের কোন প্রোগ্রাম, কর্মসূচি এবং তারা কোনো ইস্যু এখন পর্যন্ত তারা দিতে পারেনি। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, ইউক্রেনের সৈন্যদের জীবন রক্ষায় পুতিনকে ট্রাম্পের অনুরোধ। বিরতির পর আবার আমন্ত্রণ জানালে এই সংবাদে। চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির 31 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জনসভা করেছে। সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সভায় বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলম সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আলহাজ ইরশাদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক, চেয়ারম্যান আলহাজ নুরুল করিম নুরু, হাজি আবু আক্তার সহ অন্যরা। নিটোল ডাটা আন্তর্জাতিক সংবাদ।
30 দিনের যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন রাশিয়া। একদিনে উভয় দেশ প্রায় 100টির বেশি ড্রোন ও ভারী অস্ত্র দিয়ে পরস্পরের উপর হামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কুরস্ক অঞ্চলের বসতি পুনরুদ্ধার করতে ইউক্রেনের সৈন্যদের ঘিরে রেখেছে রুশ সৈন্যরা। ইউক্রেনের সৈন্যরা যদি আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেয়, সেক্ষেত্রে তাদের জীবন ও উন্নত চিকিৎসা দেওয়া হবে। এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সৈন্যদের জীবন রক্ষায় পুতিনকে অনুরোধ জানান। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দাবিকে অস্বীকার করে পাল্টা বলেছেন, তাদের সৈন্যরা রাশিয়া ও নর্থ কোরিয়ার বেশ কিছু সৈন্যকে আটকে রেখেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট শান্তি স্থাপনে আগ্রহী নন, তবে চূড়ান্ত যুদ্ধবিরতির লক্ষ্যে পুতিন আলোচনার টেবিলে আসবেন বলে আশা করছেন তিনি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রদর্শন করা হয়েছে চ্যানেল আই রমজান মাসে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান কাফেলা। জনপ্রিয় উপস্থাপক প্রয়াত নুরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় কাফেলা অনুষ্ঠানটি প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউসিয়া কমিটি। অনুষ্ঠানটি দিনভর উপভোগ করেন দর্শকরা। কৃষি সংবাদ। এবছর মেহেরপুরে প্রাকৃতিক দুর্যোগে তুলা চাষ চরম বিঘ্নিত হয়েছে। এবার একই জমিতে ৩-৪ বার তুলা বীজ বপন করতে হয়েছে, ফলে সরকারের প্রণোদনা বিফলে গেছে। তারপরও জমিতে যে গাছ আছে তাতে কাঙ্ক্ষিত ফলন না হলেও লোকসান হবে না বলে জানিয়েছে চাষিরা। প্রকৃতি সংবাদ। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাতক্ষীরার আশাশুনের মরিচচাপ নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5টি গ্রামের কয়েকশো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খননে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। অভিযোগের সত্যতা স্বীকার করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। সর্বশেষ আউন্স প্রতি দাম বেড়েছে $6.87। শনিবার সকাল পর্যন্ত 24 ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স $2,986.5। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে গত 30 দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে $63.14। এর মধ্যে গত 9 দিনে বেড়েছে প্রায় $58 এবং বিগত এক বছরে বেড়েছে $822.83। এর প্রভাবে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বজুড়ে স্বর্ণের দাম বাড়ছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গুলশানে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু। মানুষ ও জলজ প্রাণীর ক্ষতি না করে মশা ও লার্ভা ধ্বংস। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। রাজধানীর গুলশানে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভ্যালেন্ট বায়োসায়েন্স উদ্ভাবিত এই জৈব কীটনাশক মানুষ ও জলজ অন্য প্রাণীর ক্ষতি না করে কেবল মশা ও এর লার্ভা নির্মূল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুলশান সোসাইটির আয়োজনে গুলশান লেকে এই কার্যক্রম উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। লায়লা নওশিনের রিপোর্ট। গুলশান লেকের বিভিন্ন স্থানে লাখো মশার লার্ভা। দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম চললেও কার্যত কোনো সুফল আসেনি। এবার গুলশান সোসাইটির উদ্যোগে পরিবেশ বান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রমের সূচনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভ্যালেন্ট বায়োসায়েন্স উদ্ভাবিত ও প্রস্তুতকৃত পরিবেশ বান্ধব জৈব কীটনাশক ভেক্টোব্যাক WG মশা নিধনে বহু দেশে সফলভাবে কাজ করেছে। এটা আপনার প্রথম হয়তো আমরা 4 বার প্রতি সপ্তাহে একটা করে দিব, মাসে 4টা, এরপরে কিন্তু কমতে থাকে। আমাদের জাস্ট ফলো আপটা রাখতে হয়। And it is actually the best product in the world. It kills the larvae very fast.
like if you, different species kill very different timing. Like if you take Aedes, dengue and chikungunya, it'll be dead within less than an hour. গুলশান লেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করে আয়োজকরা জানান, সরকার সহায়তা করলে সারা দেশে এই কার্যক্রম চালানো সম্ভব। মানুষ বাঁচাতে গিয়ে আমরা যে এতদিন পরিবেশ ধ্বংস করে ফেলছিলাম সেটা এখন আর হবে না। পরিবেশও বাঁচবে, মানুষও বাঁচবে। এখন আমরা শুরু করছি এটা স্টাডি ট্রায়াল। আমরা আশা করছি গুলশান এবং এই তৎসংলগ্ন এলাকাগুলো এই মশার ওষুধে কাভার্ড হবে। এই কার্যকরিতা যদি ঠিকমতো হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া। গুলশান লেক থেকে বনানী লেক পর্যন্ত প্রথম দিনের মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরোপুরি মশা নিধনের জন্য নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করতে হবে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের দল ঘোষণা, ডিফেন্ডার রাউল আসেন্সির প্রথমবার জাতীয় দলের সুযোগ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। প্রতারণার মাধ্যমে ধর্ষণের অভিযোগ এনে থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জমি জমা সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরে ভোলার বোরহান উদ্দিন থানার ওই অভিযুক্ত এসআই এর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে তাকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা করার চেষ্টা করলে ভুক্তভোগীর স্বামীকে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। রাজের বিষয়টা কোথাও মামলা নিতে চায় নাই। আমি বরিশাল কোতোয়ালি মডেল থানায় গেছিলাম পরপর 2 দিন, আর ওদিকে ওই জায়গায় বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ লাগবে। একটা ধর্ষণ মামলা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ লাগে এটা মামলা নেওয়ার ক্ষেত্রে? এবার খেলার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 15 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরি শেষ সময় 4টা 50 মিনিট, ইফতার 6টা 8 মিনিট। চট্টগ্রাম সেহরি শেষ সময় 4টা 45 মিনিট, ইফতার 6টা বেজে 3 মিনিট। রাজশাহী সেহরি শেষ সময় 4টা 57 মিনিট, ইফতার 6টা বেজে 15 মিনিট। খুলনা সেহরি শেষ সময় 4টা 53 মিনিট, ইফতার 6টা 11 মিনিট। বরিশাল সেহরি শেষ সময় 4টা 51 মিনিট, ইফতার 6টা বেজে 9 মিনিট। সিলেট সেহরি শেষ সময় 4টা 44 মিনিট এবং ইফতার 6টা বেজে 2 মিনিট। রংপুর সেহরি শেষ সময় 4টা 56 মিনিট, ইফতার 6টা বেজে 14 মিনিট এবং ময়মনসিংহ সেহরি শেষ সময় 4টা 48 মিনিট, ইফতার 6টা বেজে 10 মিনিট। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি, শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। দ্রুত সংস্কার করে নির্বাচনে দেশের মঙ্গল, জাতিসংঘ মহাসচিবকে জানালো বিএনপি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছে এনসিপি। জুলাই অভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূর্ণতা পেয়েছে বললেন আন্দোলনকারীরা। ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে লড়াই দীর্ঘমেয়াদী করার তাগিদ। আওয়ামী জাহিলিয়াত যেন ফিরে না আসে, এটাই জনগণের প্রত্যাশা বললেন জামায়াতের আমির। নির্বাচনের বিষয় স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। ধর্ষণে, নারী নিপীড়ন, হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ সহ নানা কর্মসূচি। 1 সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন ও প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।